সুপ্রিয় শিক্ষার্থীরা, নোয়াখালী সরকারি কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতির লেকচার 2তম নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এর আগের লেকচারে তোমাদেরকে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতির প্রারম্ভিক আলোচনা এবং গাণিতিক সমস্যা সমাধান করার জন্য প্রয়োজনীয় সূত্রসমূহের কিয়দাংশ তোমাদেরকে লিখে দিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, প্রয়োজনীয় গাণিতিক সমস্যা সমাধান করার জন্য তোমাদের যে সমস্ত সূত্রের প্রয়োজন হবে, বাকি সূত্রগুলো আজকের লেকচারে আমি তোমাদের সামনে এখানে উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে লেকচারে তোমাদেরকে 60টি সূত্র প্রয়োজনীয় সূত্র তোমাদেরকে লিখিয়ে দিয়েছিলাম। আজকে বাকি আরো 9টি সূত্র তোমাদের সামনে এখানে বোর্ডে লিখে দিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে আমি শুরু থেকে আবার মানে 8ম নম্বর সূত্র থেকে তোমাদের সাথে আলোচনা করতেছি। তোমরা এর আগের লেকচারটা ফলো করে বাকি আগের যে 60টি সূত্র, এই 60টি সূত্র আবার রিভিউ করে নিবা, আবার রিভিশন দিয়ে দিবা। আজকের যে বাকি 9টি সূত্র আছে, 9টি সূত্র ভালো করে নোট করে একসাথে 17টি এখানে আমাদের প্রয়োজনীয় সূত্র আছে, 17টি প্রয়োজনীয় সূত্র মাথায় সেট করে নিলে পরবর্তী লেকচার থেকে ইনশাল্লাহ আমরা গাণিতিক সমস্যার সমাধানে চলে যাব। তো আসো আজকের সূত্রগুলো একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। আমরা এর আগের দিন পরিবর্তনশীল ব্যয় টাকায় নির্ণয় করেছিলাম 7ম নম্বর সূত্রে। আজকে 8ম নম্বর সূত্রে পরিবর্তনশীল ব্যয় একক প্রতি কিভাবে নির্ণয় করে সে সূত্রটা আমরা শিখব। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আমরা শিখছিলাম যে বিক্রয় মূল্য থেকে যখন দত্তাংশ বাদ দেয় তখন কি পাওয়া যায়? পরিবর্তনশীল ব্যয় পাওয়া যায়। এখন যদি আমরা, যেহেতু আমাদেরকে একক প্রতি বের করতে বলছে, সেহেতু আমরা একক প্রতি বিক্রয় মূল্য তো আমাদের আছে, বিক্রয় মূল্যের সাথে একক প্রতি লাগাই দিলে কি হবে? একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি দত্তাংশ যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? একক প্রতি পরিবর্তনশীল ব্যয় পেয়ে যাব। মানে আমাদের আগে ছিল যখন পরিবর্তনশীল ব্যয় টাকায়, তখন ছিল কি? বিক্রয় মূল্য মাইনাস দত্তাংশ। এখন আমরা জাস্ট যেহেতু একক প্রতি বের করতে বলছে, এগুলোর আগে একক প্রতি লাগাই দিব। একক প্রতি শেষ। অথবা আরেকটি সূত্র আছে, ব্যয়ের পরিবর্তন ডিভাইডেড বাই উৎপাদনের পরিবর্তন। ব্যয়ের পরিবর্তন মনে করো তোমার এর আগের বছরে মনে করো প্রোডাকশন করতে এবং এই বছরের প্রোডাকশন একই পরিমাণ যদি উৎপাদন করতে যে গত বছরের ব্যয়ের পরিমাণ এই বছরের মনে করো রানিং বছর বা কারেন্ট ইয়ারের ব্যয়ের পরিমাণে যে পার্থক্যটুকু হয়, এই পার্থক্যের পরিমাণটা কি লিখে তাকে কত একক উৎপাদনের একক পরিবর্তন হচ্ছে, উৎপাদন একক পরিবর্তন দ্বারা ভাগ করলেও আমরা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় পেয়ে যাব। আচ্ছা, তারপরে মানে এক একক প্রোডাক্ট উৎপাদন করতে আমাদের যে ব্যয়ের পরিবর্তন, ওই ব্যয়ের পরিবর্তনটা আমরা লিখে আমরা উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বের করতে পারবো। তারপরে আসো 9 নম্বর সূত্র, নিরাপত্তা প্রান্ত টাকায় নির্ণয় করো। তো নিরাপত্তা প্রান্ত যদি টাকায় নির্ণয় করতে যাই, দেখো আমি লিখছি নিরাপত্তা প্রান্ত সমান প্রকৃত বিক্রয় বা আনুমানিক বিক্রয় মাইনাস সমুচিত বিক্রয়। তোমাদের এর আগের লেকচারে যখন নিরাপত্তা প্রান্তের সংজ্ঞা লিখে দিয়েছিলাম, ওই সংজ্ঞাতে আমাদের বলা ছিল যে কি? প্রকৃত বিক্রয় থেকে সমুচিত বিক্রয় বাদ দিলে যা পাওয়া যায় সেটি হলো কি? নিরাপত্তা প্রান্ত। মানে হলো যে আমার সমচ্ছেদ বিন্দু ওভারকাম করার পরে যা মানে নির্দিষ্ট পরিমাণ প্রকৃত বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু পর্যন্ত যতটুকু বেশি আছে ততটুকুই হলে আমার নিরাপত্তা প্রান্ত। অথবা আরেকটি সূত্রের মাধ্যমে বের করা যাবে, মুনাফাকে দত্তাংশ অনুপাত দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব? নিরাপত্তা প্রান্ত পেতে পারি। তারপরে আসো 10 নম্বর সূত্র। 10 নম্বর সূত্র হলো, আগেরটা 9 নম্বর সূত্র ছিল নিরাপত্তা প্রান্ত টাকায়, এখন বের করতে হবে নিরাপত্তা প্রান্ত একক প্রতি বের করব। তো নিরাপত্তা প্রান্ত একক প্রতি সূত্র দুটি সূত্র আছে। একটি সূত্র হলো একক প্রতি প্রকৃত বা আনুমানিক বিক্রয়, একক প্রতি সমচ্ছেদ বিক্রয়। দেখো আগের সূত্রটার সাথে কিন্তু এই সূত্রটার অনেকাংশে মিল। আমরা যদি মনে করো প্রকৃত বিক্রয় বা আনুমানিক বিক্রয়ের আগে যদি এককটা লাগাই দিই, তাহলে কি হবে? একক প্রতি প্রকৃত বিক্রয় বা আনুমানিক বিক্রয় মাইনাস একক প্রতি সমচ্ছেদ বিক্রয়। ঠিক একই রকম। তোমাকে যদি একক প্রতি বিক্রয় করতে বলে, তখন এগুলোর আগে একক প্রতি লাগাই দিলে হয়ে যাবে। অথবা
একক প্রতি নিরাপত্তা প্রান্ত সমান সমান মুনাফা বাই একক প্রতি দত্তাংশ। তোমার যে মুনাফাটা বের হবে ওই মুনাফাটা লিখে দত্তাংশ অনুপাত যেটা ছিল এখানে দত্তাংশ অনুপাতের পরিবর্তন হয়েছে কি একক প্রতি দত্তাংশ, মানে আমার এককের যে যতটুকু কন্ট্রিবিউশন মার্জিন ওই কন্ট্রিবিউশন মার্জিন টাকাটা দিয়ে মুনাফাকে ভাগ করলে আমরা কি একক প্রতি নিরাপত্তা প্রান্ত পেয়ে যাব। তারপরে 11 নম্বর কোশ্চেনটা 11 নম্বর সূত্রে আমাদেরকে বলা আছে নিরাপত্তা প্রান্ত অনুপাত। আগে দুটি নিরাপত্তা নির্ণয় করলাম, নিরাপত্তা প্রান্ত টাকায় এবং নিরাপত্তা প্রান্ত এককে। এখন নির্ণয় করতে হবে নিরাপত্তা প্রান্ত অনুপাত। তাহলে নিরাপত্তা প্রান্ত অনুপাতের সূত্র আছে আমাদের দুটি, নিরাপত্তা প্রান্ত অনুপাত সমান সমান নিরাপত্তা প্রান্ত ডিভাইডেড বাই মোট বিক্রয় ইনটু 100 অথবা মুনাফা অনুপাত ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত ইনটু 100। তুমি দুটি সূত্রে যে কোনো একটা সূত্র ব্যবহার করতে পারো। প্রশ্নে তোমার যেভাবে তথ্য দেওয়া থাকবে ওই তথ্য অনুযায়ী তুমি কি করবা, সূত্রগুলো ইমপ্লিমেন্টেশন করবা। আমার কাছে যে তথ্য আছে তথ্যের আলোকে আমাকে সূত্রটা লিখতে হবে। আমি কি প্রথম সূত্র লিখবো না দ্বিতীয় সূত্র লিখবো সেটা আমরা প্রশ্ন দেখেই বুঝতে পারবো কোন সূত্র আমরা ব্যবহার করব। তাহলে একটা সূত্র হলো নিরাপত্তা প্রান্তকে মোট বিক্রয় দ্বারা, নিরাপত্তা প্রান্তকে মোট বিক্রয় দ্বারা ভাগ করলে ভাগফলকে 100 দ্বারা গুণ করলে নিরাপত্তা প্রান্ত অনুপাত পাওয়া যাবে, অথবা তুমি মুনাফা অনুপাতকে দত্তাংশ অনুপাত দ্বারা কি করে ভাগ করে 100 দ্বারা গুণ করলে তুমি নিরাপত্তা প্রান্ত অনুপাত পেয়ে যাবা। তারপর আসো 12 নম্বর সূত্র হলো মুনাফা নির্ণয়। মুনাফা আমরা কিভাবে নির্ণয় করব? দেখো মুনাফার প্রথম সূত্রটা হলো বেসিক যে সূত্র, বেসিক সূত্রটা হলো এটা খুব ইম্পর্টেন্ট সূত্র। এই মুনাফার এই সূত্রটা হলো বেসিক সূত্রটা আমার। এই বেসিক সূত্রটা হলো কি দেখো, মুনাফা সমান সমান বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়। বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়। এখন আমি মনে করো যে বাম পক্ষ এবং ডান পক্ষ মনে করে ইকুয়েশন করে আমি এখানে প্রত্যেকটা মান বের করতে পারবো। স্থায়ী ব্যয়ের মানও বের করতে পারবো, পরিবর্তনশীল ব্যয়ের মানও বের করতে পারবো, বিক্রয়ের মানও বের করতে পারবো। মানে আমরা অদল মনে করো কারা মানে ক্রস করে আর কি। মনে করো মুনাফা সমান সমান বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়। এখন যদি তোমাকে বলে স্থায়ী ব্যয় নির্ণয় করো, তখন তুমি কি করবা? স্থায়ী ব্যয়কে মনে করো ডান পাশে আছে এবং বাম পাশে মাইনাস আছে, এই পাশে আছে মাইনাস, এদিকে আসলে কি প্লাস। স্থায়ী ব্যয় সমান সমান কি হবে? বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস মুনাফা। এখন তোমাকে যদি পরিবর্তনশীল ব্যয় বের করতে বলে আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। পরিবর্তনশীল ব্যয়কে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে? প্লাস হয়ে আসবে পরিবর্তনশীল ব্যয় সমান সমান বিক্রয় মাইনাস মুনাফা মাইনাস স্থায়ী ব্যয়। তাহলে আমরা এই সূত্রটা কিন্তু খুব, এই সূত্রটার মাধ্যমে আমরা কয়টা সূত্র বের করতে, 4টা সূত্র করতে পারি। এই একটা সূত্র, একটা সূত্র, একটা সূত্র, একটা সূত্র, 4টা সূত্র বের করতে পারবো। তাহলে বেসিকটা মনে রাখবা, মুনাফা সমান সমান বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়। এখান থেকে আমি প্রত্যেকটা মানই কি বের করতে পারবো। অথবা আরেকটি সূত্র আছে এখানে, মুনাফা সমান সমান নিরাপত্তা প্রান্ত ইনটু দত্তাংশ অনুপাত। মুনাফা সমান সমান নিরাপত্তা প্রান্ত ইনটু দত্তাংশ অনুপাত। এই সূত্রটা তোমরা পাশাপাশি মনে রাখবা। তারপরে 13 নম্বর সূত্রটা হলো মুনাফা অনুপাতের সূত্র। কিসের সূত্র? মুনাফা অনুপাতের সূত্র। তো মুনাফা অনুপাতের সূত্র হলো নিরাপত্তা প্রান্ত অনুপাত ইনটু মুনাফা পরিমাণ অনুপাত। আবার বলতেছি, মুনাফা অনুপাতের সূত্রটা হলো নিরাপত্তা প্রান্ত অনুপাত গুণন মুনাফা পরিমাণ অনুপাত। নিরাপত্তা প্রান্ত অনুপাতকে মুনাফা পরিমাণ অনুপাত দ্বারা গুণ করলে আমরা মুনাফা অনুপাত পেয়ে যাব। তারপরে আসো স্থায়ী ব্যয় কিভাবে নির্ণয় করে। ওই যে এর আগের 12 নম্বর সূত্রের মধ্যে তোমাদেরকে যখন বলছিলাম যে তোমাকে যদি এই সূত্রের মাধ্যমে স্থায়ী ব্যয় নির্ণয় করতে বলে, তাহলে কি হবে? স্থায়ী ব্যয়কে আমি মনে করো ডান পাশ থেকে বাম পাশে প্লাস করে নিয়ে আসলাম। স্থায়ী ব্যয় সমান সমান বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস মুনাফা। এই দেখো বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস মুনাফা বের করতে পারলাম। এখন এখানে এই সূত্রটার মাধ্যমে দেখো মুনাফা সমান সমান দত্তাংশ মাইনাস স্থায়ী ব্যয়। এই সূত্রের মাধ্যমে আমরা স্থায়ী ব্যয়টা বের করতে পারবো। কিভাবে? স্থায়ী ব্যয়ের উপর ডান পাশে আছে মাইনাস ফিগার, আমরা যদি এই পাশে নিয়ে আসি কি হবে? স্থায়ী ব্যয় সমান সমান দত্তাংশ মাইনাস মুনাফা। এই দেখো স্থায়ী ব্যয় সমান সমান দত্তাংশ মাইনাস মুনাফা, এভাবে বের করা যাবে। অথবা দেখো মোট ব্যয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। মোট ব্যয় মাইনাস পরিবর্তনশীল। মোট ব্যয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমি কি পাবো? মনে করো আমার স্থায়ী ব্যয় পাওয়া যাবে। কারণ হলো কি, আমার পরিবর্তনশীল ব্যয়ের সাথে স্থায়ী ব্যয় যোগ করলে, পরিবর্তনশীল ব্যয়ের সাথে স্থায়ী ব্যয় যোগ করলে আমি কি পাই? মোট ব্যয় পাই। আবার বলতেছি, পরিবর্তনশীল ব্যয়ের সাথে স্থায়ী ব্যয় যোগ করলে কি পাওয়া যায়? মোট ব্যয় পাওয়া যায়। এখন যদি আমি অদল বদল করে দিই, মনে করো স্থায়ী ব্যয় স্থায়ী ব্যয় রেখে মনে করো পরিবর্তনশীল ব্যয় প্লাস ফিগার ছিল, মনে করো ডান পাশে চলে গেলে কি হলো? মাইনাস ফিগার হয়ে গেল। মনে করো স্থায়ী আর একটা হলো প্লাস পরিবর্তন। হ্যাঁ, তাহলে কি হলো? আমার হলো মোট ব্যয়। হ্যাঁ, মোট ব্যয়, স্থায়ী ব্যয় আর পরিবর্তনশীল ব্যয় দুটো যোগ করলে মোট ব্যয়। এখন আমাকে যদি স্থায়ী ব্যয় বের করতে বলে তাহলে কি করতে হবে? এখানে পরিবর্তনশীল ব্যয় প্লাস ফিগার আছে, তাহলে ডান পাশে চলে গেলে এটা কি হয়ে যাবে? এটা মাইনাস ফিগার।
পরিবর্তনশীল। তাহলে কি হবে, স্থায়ী ব্যয় সমান সমান মোট ব্যয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। আমরা এইভাবে কি করতে পারবো, এটা বের করতে পারবো। ঠিক আছে, তারপরে আসো আমাদের আরেকটা বলা আছে যে সমচ্ছেদ বিক্রয় ইনটু কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, মানে দত্তাংশ অনুপাত। মানে আমি যদি আমার যে পরিমাণ সমচ্ছেদ বিক্রয় বের হবে, মানে যে বিন্দুতে আমার কি লাভ হবে না ক্ষতি হবে না, সেই বিন্দুটা হলো সমচ্ছেদ বিক্রয়। ও সমচ্ছেদ বিক্রয়ের টাকাকে মনে করো কন্ট্রিবিউশন ও মার্জিন অনুপাত বা দত্তাংশ অনুপাত দ্বারা গুণন করলে আমরা কি পেয়ে যাব, স্থায়ী ব্যয়টা পেয়ে যাব। তার পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, এটা পরীক্ষায় প্রত্যেকটা গাণিতিক সমস্যার মধ্যেই কিন্তু থাকে, তোমাদের প্রত্যেকটা অঙ্কেই থাকতে পারে, পরীক্ষা আসতে পারে। সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় টাকা এবং সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় একক প্রতি, দুইটা সূত্রই খুবই ইম্পর্টেন্ট সূত্র। সমচ্ছেদ বিন্দুতে এই দুইটা সূত্রই মনে করো প্রত্যেকটি গাণিতিক সমস্যায়, মনে করো তোমাদের বোর্ডে যতগুলো গাণিতিক সমস্যা আসে, এই গাণিতিক সমস্যার মধ্যে সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় অথবা সমচ্ছেদ বিন্দুতে একক প্রতি দুইটা সূত্রের যে কোনো একটা সূত্র থাকে। তো সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় সূত্র তিনটা চারটা সূত্র আছে, আমি তোমাদেরকে সবগুলো এখানে লিখে দিয়েছি। দেখো, সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় সমান সমান বিক্রয় মাইনাস নিরাপত্তা প্রান্ত, মানে বিক্রয় থেকে নিরাপত্তা প্রান্ত বাদ দিলে তুমি সমচ্ছেদ বিক্রয় পাবা। এই সূত্রটার সংজ্ঞাটা আমি তোমাদেরকে এর আগের প্রথম লেকচারে লিখিয়ে দিয়েছিলাম যে আমার যদি টোটাল বিক্রয় থেকে নিরাপত্তা প্রান্ত বাদ দিয়ে দিই তাহলে আমি কি পাবো, সমচ্ছেদ বিন্দুতে কত টাকা বিক্রয় করতে হবে আমি সেটা বের করতে পারবো। অথবা তুমি কি করতে পারো, স্থায়ী ব্যয়কে দত্তাংশ অনুপাত দ্বারা ভাগ করে, কাকে, স্থায়ী ব্যয়কে দত্তাংশ অনুপাত দ্বারা ভাগ করে তুমি সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় বের করতে পারো। অথবা কি, স্থায়ী ব্যয় ইনটু একক প্রতি বিক্রয়। দেখো, স্থায়ী ব্যয় গুণন একক প্রতি বিক্রয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এখানে হলো একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা কয়টা সূত্র হলো, এখানে তিনটা সূত্র গেল। প্রথমটা হলো বিক্রয় থেকে নিরাপত্তা প্রান্ত বাদ দিলে আমরা সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় পাবো, অথবা স্থায়ী ব্যয়কে দত্তাংশ অনুপাত দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় পাবো। অথবা কি, স্থায়ী ব্যয়কে একক প্রতি বিক্রয় দ্বারা গুণন করে একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে যে থাকবে তা দিয়ে ভাগ করলে আমি সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় পাবো। অথবা একক প্রতি সমচ্ছেদ বিক্রয় ইনটু একক প্রতি বিক্রয় বলে, এই সূত্রটা তোমাদের খুব বেশি কাজে লাগবে। এই শেষের সূত্রটা মনে করো তুমি যদি একক প্রতি সমচ্ছেদ বিক্রয় বের করতে পারো, মানে তুমি যদি একক প্রতি সমচ্ছেদ বিক্রয় মানে একক আকারে যদি বের করতে পারো, মানে সংখ্যায় বা পরিমাণে যদি তুমি বের করতে পারো, তাহলে ওই একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা ভাগ গুণন করলে তুমি সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় টাকা বের করতে পারবা। তার মানে কাজ হলো কি, আমি যদি সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় একক এটা যদি বের করতে পারি, তাহলে আমি একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা গুণন করলে আমি সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় টাকা পেয়ে যাব। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, তোমরা ভালো করে এই সূত্রটা মনে রাখবা। তারপরে আসো সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় একক প্রতি। তো সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় একক প্রতিতে বলা আছে যে সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় সমান সমান স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। মনে করো এই সূত্রটা তোমরা দেখতে পারো। এই সূত্রটা কি ছিল, দেখো, সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় সমান সমান স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে দেখো, স্থায়ী ব্যয় এই সূত্রটা মিল আছে। স্থায়ী ব্যয় আবার ঠিকই থাকলো। দত্তাংশ অনুপাত আমরা এভাবে বের করতে পারি, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি, মানে দত্তাংশ অনুপাতের পরিবর্তে আমরা একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যদি ব্যবহার করি, তাহলে আমরা সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় টাকা একক পেয়ে যাব। তাহলে স্থায়ী ব্যয়কে একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বিয়োগফল দিয়ে স্থায়ী ব্যয়কে ভাগ করলে আমরা সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় একক আমরা পেয়ে যাব। অথবা স্থায়ী ব্যয় ডিভাইড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। একক প্রতি কন্ট্রিবিউশন মানে একক প্রতি দত্তাংশ। তাহলে দেখো, একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি যদি পরিবর্তনশীল ব্যয় বাদ দিই, তাহলে কি পাবো, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বা একক প্রতি দত্তাংশ। তো তারা কি করছে, মনে করো আমরা দুইভাবে সূত্রটা লিখতে পারি। প্রথম সূত্রটা ছিল স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্টকে আমরা যদি একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় মানে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা কি করি, ভাগ করি স্থায়ী ব্যয়কে, তাহলে আমরা সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় একক পেয়ে যাব। এখন এই একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের পরিবর্তে আমরা যদি লিখি একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কারণ একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কি পাওয়া যাবে, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যাবে। তাহলে স্থায়ী ব্যয়কে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন অথবা একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব, একক সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় একক পেয়ে যাব।
অথবা আরেকটি সূত্র আছে, সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় টাকাকে একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা ভাগ করলো আমরা পেয়ে যাব। আবার বলতেছি সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় টাকা, তার মানে 15 নম্বর সূত্রে সমচ্ছেদ বিন্দুতে টাকা যে টাকাটা বের হবে এই টাকাটা এখানে বসাইয়া একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা ভাগ করলো সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় একক আমরা পেয়ে যাব। তার মানে আমরা যদি সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় টাকা বের করতে পারি, ওই টাকার পরিমাণকে সমচ্ছেদ একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা ভাগ করলে আমরা সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় একক প্রতি পেয়ে যাব। তো তারপরে আরেকটা সূত্র ব্যবহার করতে পারো তোমরা, একক প্রতি বিক্রয়কে একক প্রতি নিরাপত্তা মানদণ্ড থেকে বিয়োগ করলে আমরা সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় একক পেয়ে যাব। তারপরে দেখো, অথবা বিক্রয় ইনটু সমচ্ছেদ অনুপাত, সমচ্ছেদ বিক্রয়কে সমচ্ছেদ অনুপাত দ্বারা গুণ করলে আমরা একক প্রতি সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় আমরা বের করতে পারবো। তা আরেকটি 17 নম্বর সূত্রটা হলো সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় অনুপাত কিভাবে বের করব, 100% থেকে নিরাপত্তা প্রান্ত অনুপাত যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় অনুপাতটা বের করতে পারবো। আশা করি তোমরা এখানে যে 17টি সূত্র তোমাদের সামনে উপস্থাপন করেছি দুটি লেকচারে, তোমরা এই 17টি সূত্র বাসায় নোট করে মাথায় সেট করার চেষ্টা করবা, যাতে আমরা গাণিতিক সমস্যা পরবর্তী লেকচার থেকে শুরু করব, যাতে আমরা গাণিতিক সমস্যায় তথ্য অনুযায়ী কোন কোন সূত্র কোন কোন অঙ্কে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা যখন সূত্রগুলো আমাদের মাথায় মনে থাকবে তখন আমরা উপস্থাপন করতে পারবো, আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।